নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। আজ উপন্যাসের ৪র্দশ পর্ব। হেমনলিনী নলিনাক্ষের সহিত বিবাহের সম্মতি দিয়া মনকে বুঝাইতে লাগিল, আমার পক্ষে সৌভাগ্যের বিষয় হইয়াছে। মনে মনে সহস্রবার করিয়া বলিল, আমার পুরাতন বন্ধন ছিন্ন হইয়া গেছে। আমার জীবনের আকাশকে বেষ্টন করিয়া যে ঝড়ের মেঘ জমিয়া উঠিয়াছিল তাহা একেবারে কাটিয়া গেছে। এখন আমি স্বাধীন, আমার অতীতকালের অবিশ্রাম আক্রমণ হইতে নির্মুক্ত। এই কথা বারংবার বলিয়া সে একটা বৃহৎ বৈরাগ্যের আনন্দ অনুভব করিল। শ্মশানের দাহকৃত্যের পর এই প্রকাণ্ড সংসার তাহার বিপুল ভার পরিহার করিয়া যখন খেলার মতো হইয়া দেখা দেয়, তখন কিছুকালের মতো মন যেন লঘু হইয়া যায়। হেমনলিনীর ঠিক সেই অবস্থা হইল। সে নিজের জীবনের একাংশের নিঃশেষ অবসানজনিত শান্তি লাভ করিল। বাড়িতে ফিরিয়া আসিয়া হেমনলিনী ভাবিল, মা যদি থাকিতেন তবে তাহাকে আজ আমার এই আনন্দের কথা বলিয়া আনন্দিত করিতাম। বাবাকে কেমন করিয়া সব কথা বলিব। শরীর দুর্বল বলিয়া আজ অন্নদাবাবু যখন সকাল সকাল শুইতে গেলেন, তখন হেমনলিনী একখানি খাতা বাহির করিয়া রাত্রে তাহার নির্জন শয়নগৃহের টেবিলের ওপর লিখিতে লাগিল, আমি মৃত্যুজালে জড়াইয়া পড়িয়া সমস্ত সংসার হইতে বিযুক্ত হইয়াছিলাম। তাহা হইতে উদ্ধার করিয়া ঈশ্বর আবার যে একদিন আমাকে নূতন জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করিবেন, তাহা আমি মনেও করিতে পারিতাম না। আজ তাহার চরণে সহস্রবার প্রণাম করিয়া নূতন কর্তব্যক্ষেত্রে প্রবেশের জন্য প্রস্তুত হইলাম। আমি কোনো মতেই যে সৌভাগ্যের উপযুক্ত নই তাহাই লাভ করিতেছি। ঈশ্বর আমাকে তাহাই চিরজীবন রক্ষা করিবার জন্য বলদান করুন। যাহার জীবনের সঙ্গে আমার এই ক্ষুদ্র জীবন মিলিত হইতে চলিল, তিনি আমাকে সর্বাংশী পরিপূর্ণতা দিবেন তাহা আমি নিশ্চয়ই জানি। সেই পরিপূর্ণতার সমস্ত ঐশ্বর্য আমি যেন সম্পূর্ণভাবে তাহাকেই প্রত্যর্পণ করিতে পারি, এই আমার একমাত্র প্রার্থনা। তাহার পরে খাতা বন্ধ করিয়া হেমনলিনী সেই নক্ষত্রখচিত অন্ধকারে নিস্তব্ধ শীতের রাত্রে কাঁকড় বিছানো বাগানের পথে অনেকক্ষণ পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। অনন্ত আকাশ তাহার অশ্রুধৌত অন্তঃকরণের মধ্যে নিঃশব্দ শান্তিমন্ত্র উচ্চারণ করিল। পরদিন অপরাহ্নে যখন অন্নদাবাবু হেমনলিনীকে লইয়া নলিনাক্ষের বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইতেছেন, এমন সময় তাহার দ্বারের কাছে এক গাড়ি আসিয়া দাঁড়াইল। কোচবাক্সের উপর হইতে নলিনাক্ষের এক চাকর নামিয়া আসিয়া খবর দিল, মা আসিয়াছেন। অন্নদাবাবু তাড়াতাড়ি দ্বারের কাছে আসিয়া উপস্থিত হইতেই ক্ষেমংকরী গাড়ি হইতে নামিয়া আসিলেন। অন্নদাবাবু কহিলেন, আজ আমার পরম সৌভাগ্য। ক্ষেমংকরী কহিলেন, আজ আপনার মেয়ে দেখিয়া আশীর্বাদ করিয়া যাইব, তাই আসিয়াছি। এই বলিয়া তিনি ঘরে প্রবেশ করিলেন। অন্নদাবাবু তাহাকে বসিবার ঘরে যত্নপূর্বক একটা সোফার উপরে বসাইয়া কহিলেন, আপনি বসুন, আমি হেমকে ডাকিয়া আনিতেছি। হেমনলিনী বাহিরে যাইবার জন্য সাজিয়া প্রস্তুত হইতেছিল। ক্ষেমংকরী আসিয়াছেন শুনিয়া তাড়াতাড়ি বাহির হইয়া তাহাকে প্রণাম করিল। ক্ষেমংকরী কহিলেন, সৌভাগ্যবতী হইয়া তুমি দীর্ঘায়ু লাভ করো। দেখি মা, তোমার হাতখানি দেখি। বলিয়া একে একে তাহার দুই হাতে মকরমুখ মোটা সোনার বালা দুই গাছি পরাইয়া দিলেন। হেমনলিনীর কৃশ হাতে মোটা বালা জোড়া ঢলঢল করিতে লাগিল। বালা পরানো হইলে হেমনলিনী আবার ভূমিষ্ঠ হইয়া ক্ষেমংকরীকে প্রণাম করিল। ক্ষেমংকরী দুই হাতে তাহার মুখ ধরিয়া তাহার ললাট চুম্বন করিলেন। এই আশীর্বাদে ও আদরে হেমনলিনীর হৃদয় একটি সুগম্ভীর মাধুর্যে পরিপূর্ণ হইয়া উঠিল। ক্ষেমংকরী কহিলেন, বেয়াই মশাই, কাল আমার ওখানে আপনাদের দুজনেরই সকালে নিমন্ত্রণ রহিল।
পরদিন প্রাতঃকালে হেমনলিনীকে লইয়া অন্নদাবাবু যথা নিয়মে বাহিরে চা খাইতে বসিয়াছেন। অন্নদাবাবুর রোগক্লিষ্ট মুখ এক রাত্রির মধ্যেই আনন্দে সরস ও নবীন হইয়া উঠিয়াছে। ক্ষণে ক্ষণে হেমনলিনীর শান্তোজ্জ্বল মুখের দিকে চাহিতেছেন, আর তাহার মনে হইতেছে আজ যেন তাহার পরলোকগতা পত্নীর মঙ্গল মধুর আবির্ভাব তাহার কন্যাকে পরিবেষ্টিত করিয়া রহিয়াছে এবং সুদূর ব্যাপ্ত অশ্রুজলের আভাসে সুখের অত্যুজ্জ্বলতাকে স্নিগ্ধ গম্ভীর করিয়া তুলিয়াছে। অন্নদাবাবুর আজ কেবলই মনে হইতেছে ক্ষেমঙ্করীর নিমন্ত্রণে যাইবার জন্য প্রস্তুত হইবার সময় হইয়াছে, আর দেরি করা উচিত নহে। হেমনলিনী তাহাকে বারবার করিয়া স্মরণ করাইতেছে, এখনো অনেক সময় আছে, এখন সবে 8টা। অন্নদাবাবু কহিতেছেন, নাহিয়া প্রস্তুত হইয়া লইতে তো সময় চাই, দেরি করার চেয়ে বরঞ্চ একটু সকাল সকাল যাওয়া ভালো। ইতিমধ্যে কতকগুলি তোরঙ্গ, বিছানা প্রভৃতি বোঝাই সমেত এক ভাড়াটে গাড়ি আসিয়া বাগানের প্রবেশপথের সম্মুখে থামিল। সহসা হেমনলিনী দাদা আসিয়াছেন বলিয়া অগ্রসর হইয়া গেল। যোগেন্দ্র হাস্যমুখী গাড়ি হইতে নামিল। কহিল, কি হেম, ভালো আছো তো? হেমনলিনী জিজ্ঞাসা করিল, তোমার গাড়িতে আর কেহ আছে নাকি? যোগেন্দ্র হাসিয়া কহিল, আছে বই কি, বাবার জন্য একটি ক্রিসমাসের উপহার আনিয়াছি। ইতিমধ্যে রমেশ গাড়ি হইতে নামিয়া পড়িল। হেমনলিনী একবার মুহূর্তকাল চাহিয়াই তৎক্ষণাৎ পশ্চাৎ ফিরিয়া চলিয়া গেল। যোগেন্দ্র কহিল, হেম, যেও না, কথা আছে, শোনো। এই আহ্বান হেমনলিনীর কানেও পৌঁছিল না। সে যেন কোনো প্রেত মূর্তির অনুসরণ হইতে আত্মরক্ষা করিবার জন্য দ্রুত বেগে চলিল। রমেশ ক্ষণকালের জন্য একবার থমকিয়া দাঁড়াইল। অগ্রসর হইবে কি ফিরিয়া যাইবে ভাবিয়া পাইল না। যোগেন্দ্র কহিল, রমেশ, এসো, বাবা এইখানে বাহিরেই বসিয়া আছেন, বলিয়া রমেশের হাত ধরিয়া তাহাকে অন্নদাবাবুর কাছে আনিয়া উপস্থিত করিল। অন্নদাবাবু দূর হইতেই রমেশকে দেখিয়া হতবুদ্ধি হইয়া গেছেন। তিনি মাথায় হাত বুলাইতে বুলাইতে ভাবিলেন, এ আবার কি বিঘ্ন উপস্থিত হইল। রমেশ অন্নদাবাবুকে নত হইয়া নমস্কার করিল। অন্নদাবাবু তাহাকে বসিবার চৌকি দেখাইয়া দিয়া যোগেন্দ্রকে কহিলেন, যোগেন, তুমি ঠিক সময়ে আসিয়াছ, আমি তোমাকে টেলিগ্রাফ করিব মনে করিতেছিলাম। যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন? অন্নদাবাবু কহিলেন, হেমের সঙ্গে নলিনাক্ষের বিবাহ স্থির হইয়া গেছে। কাল নলিনাক্ষের মা হেমকে আশীর্বাদ করিয়া দেখিয়া গেছেন। যোগেন্দ্র, বলো কি বাবা, বিবাহ একেবারে পাকাপাকি স্থির হইয়া গেছে? আমাকে একবার জিজ্ঞাসা করিতেও নাই? অন্নদাবাবু, যোগেন্দ্র, তুমি কখন কি বলো তার কিছুই স্থির নাই। আমি যখন নলিনাক্ষকে জানিতামও না, তখন তোমরাই তো এই বিবাহের জন্য উদ্যোগী ছিলে। যোগেন্দ্র, তখন তো ছিলাম, কিন্তু তা যাই হোক, এখন সময় যায় নাই, ঢের কথা বলিবার আছে, আগে সেইগুলো শোনো, তারপরে যা কর্তব্য হয় করিও। অন্নদাবাবু কহিলেন, সময় মতো একদিন শুনিব, কিন্তু আজ আমার তো অবকাশ নাই, এখনই আমাকে বাহির হইতে হইবে। যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? অন্নদাবাবু কহিলেন, নলিনাক্ষের মার ওখানে আমার আর হেমের নিমন্ত্রণ আছে। যোগেন্দ্র, তোমার তাহলে এখানেই আহারের? যোগেন্দ্র কহিল, না না, আমার জন্য ব্যস্ত হইবার দরকার নাই, আমি রমেশকে সঙ্গে লইয়া এখানকার কোনো হোটেলে খাওয়া দাওয়া করিয়া লইব। সন্ধ্যার মধ্যে তোমরা ফিরিবে তো? তখনই আমরা আসিব। অন্নদাবাবু কোনো মতেই রমেশের প্রতি কোনো প্রকার শিষ্টভাষণ করিতে পারিলেন না। তাহার মুখের দিকে দৃষ্টিপাত করাও তাহার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিল। রমেশও এতক্ষণ নীরব থাকিয়া যাইবার সময় অন্নদাবাবুকে নমস্কার করিয়া চলিয়া গেল। ক্ষেমঙ্করী কমলাকে গিয়া কহিলেন, মা, কাল হেমকে আর তার বাপকে দুপুরবেলায় এখানে আহার করিতে নিমন্ত্রণ করা গেছে। কিরকম আয়োজনটা করা যায় বলো দেখি। বেয়াইকে এমন করিয়া খাওয়ানো দরকার যে তিনি যেন নিশ্চিন্ত হইতে পারেন যে এখানে তাহার মেয়ের খাওয়ার কষ্ট হইবে না। কি বলো মা? তা তোমার যেরকম রান্নার হাত অপযশ হইবে না তা জানি। আমার ছেলে আজ পর্যন্ত কোনো রান্না খাইয়া
কোনোদিন ভালো মন্দ কিছুই বলে নাই। কাল তোমার রান্নার প্রশংসা তাহার মুখে ধরে না মা, কিন্তু তোমার মুখখানি আজ বড় শুকনো দেখাইতেছে যে, শরীর কি ভালো নাই? মলিন মুখে একটুখানি হাসি আনিয়া কমলা কহিল, বেশ আছি মা। ক্ষেমংকরী মাথা নাড়িয়া কহিলেন, না না, বোধ করি তোমার মন কেমন করিতেছে। তা তো করিতেই পারে, সেজন্য লজ্জা কিসের? আমাকে পর ভাবিও না মা, আমি তোমাকে আপন মেয়ের মতোই দেখি। এখানে যদি তোমার কোনো অসুবিধা হয় বা তুমি আপনার লোক কাহাকেও দেখিতে চাও তো আমাকে না বলিলে চলিবে কেন? কমলা ব্যগ্র হইয়া কহিল, না মা, তোমার সেবা করিতে পারিলে আমি আর কিছুই চাই না। ক্ষেমংকরী সে কথায় কান না দিয়া কহিলেন, না হয় কিছুদিনের জন্য তোমার খুড়ার বাড়িতে গিয়া থাকো, তারপরে যখন ইচ্ছা হয় আবার আসিবে। কমলা অস্থির হইয়া উঠিল, কহিল, মা, আমি যতক্ষণ তোমার কাছে আছি সংসারে কাহারও জন্য ভাবি না। আমি যদি কখনো তোমার পায়ে অপরাধ করি, আমাকে তুমি যেমন খুশি শাস্তি দিও, কিন্তু একদিনের জন্য দূরে পাঠাইও না। ক্ষেমংকরী কমলার দক্ষিণ কপলে দক্ষিণ হস্ত বুলাইয়া কহিলেন, তাই তো বলি মা, আর জন্মে তুমি আমার মা ছিলে, নহিলে দেখিবা মাত্র এমন বন্ধন কি করিয়া হয়। তা যাও মা, সকাল সকাল শুইতে যাও, সমস্ত দিন তো একদণ্ড বসিয়া থাকিতে জানো না। কমলা তাহার শয়নগৃহে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দীপ নিবাইয়া অন্ধকারে মাটির উপরে বসিয়া রহিল। অনেকক্ষণ বসিয়া অনেকক্ষণ ভাবিয়া এই কথা সে মনে বুঝিল, কপালের দোষে যাহার উপরে আমার অধিকার হারাইয়াছি তাহাকে আমি আগলাইয়া বসিয়া থাকিব, এই কেমন করিয়া হয়? সমস্তই ছাড়িবার জন্য মনকে প্রস্তুত করিতে হইবে। কেবল সেবা করিবার সুযোগটুকু যেমন করিয়া হোক প্রাণপণে বাঁচাইয়া চলিব। ভগবান করুন সেটুকু যেন হাসি মুখে করিতে পারি, তাহার বেশি আর কিছুতেই যেন দৃষ্টি না দিই। অনেক দুঃখে যেটুকু পাইয়াছি সেটুকুও যদি প্রসন্ন মনে না লইতে পারি, যদি মুখ ভার করি, তবে সব শুদ্ধই হারাইতে হইবে। এই বুঝিয়া একাগ্র মনে বারবার করিয়া সে সংকল্প করিতে লাগিল, আমি কাল হইতে যেন কোনো দুঃখকে মনে স্থান না দিই, যেন এক মুহূর্ত মুখ বিরস না করি। যাহা আশার অতীত তাহার জন্য যেন কোনো কামনা মনের মধ্যে না থাকে। কেবল সেবা করিব, যতদিন জীবন আছে কেবল সেবা করিব, আর কিছু চাহিব না, চাহিব না। তাহার পর কমলা শুইতে গেল। এপাশ ওপাশ করিতে করিতেই ঘুমাইয়া পড়িল। রাত্রে 2-3 বার ঘুম ভাঙিয়া গেল। ভাঙিবা মাত্রই সে মন্ত্রের মতো আওড়াইতে লাগিল, আমি কিছুই চাহিব না, চাহিব না, চাহিব না। ভোরের বেলায় সে বিছানা হইতে উঠিয়াই জোর হাত করিয়া বসিল এবং সমস্ত চিত্ত প্রয়োগ করিয়া কহিল, আমি মরণকালে তোমার সেবা করিব, আর কিছুই চাহিব না, চাহিব না, চাহিব না। এই বলিয়া তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া বাসি কাপড় ছাড়িয়া নলিনাক্ষের সেই ক্ষুদ্র উপাসনা ঘরের মধ্যে গেল। নিজের আঁচলটি দিয়া সমস্ত ঘর মুছিয়া পরিষ্কার করিল এবং যথাস্থানে আসনটি বিছাইয়া রাখিয়া দ্রুত পদে গঙ্গা স্নান করিতে গেল। আজকাল নলিনাক্ষের একান্ত অনুরোধে ক্ষেমংকরী সূর্যোদয়ের পূর্বে স্নান করিতে যাওয়া পরিত্যাগ করিয়াছেন। তাই উমেশকেই এই দুঃসহ শীতের ভোরে কমলার সহিত স্নানে যাইতে হইল। স্নান হইতে ফিরিয়া আসিয়া কমলা ক্ষেমংকরীকে প্রফুল্ল মুখে প্রণাম করিল। তিনি তখন স্নানে বাহির হইবার উপক্রম করিতেছেন। কমলাকে কহিলেন, এত ভোরে কেন নাহিতে গেলে? আমার সঙ্গে গেলেই তো হইত। কমলা কহিল, আজ যে কাজ আছে মা, কাল সন্ধ্যাবেলার যে তরকারি আনানো হইয়াছে তাহাই কুটিয়া রাখি, আর যা কিছু বাজার করা বাকি আছে উমেশ সকাল সকাল সারিয়া আসুক। ক্ষেমংকরী কহিলেন, বেশ বুদ্ধি ঠাউরাইয়াছ মা, বেয়াই যেমনি আসিবেন অমনি খাবার প্রস্তুত পাইবেন। এমন সময় নলিনাক্ষ বাহির হইতে আসিবা মাত্র কমলা ভিজা চুলের উপর তাড়াতাড়ি ঘোমটা টানিয়া ভিতরে ঢুকিয়া পড়িল। নলিনাক্ষ কহিল, মা, আজই তুমি স্নান করিতে চলিলে? সবে কাল একটু ভালো ছিলে। ক্ষেমংকরী কহিলেন, নলিন, তোর ডাক্তারি রাখ, সকালবেলায় গঙ্গা স্নান না করিলে লোকে অমর হয় না। তুই এখন বাহির হইতেছিস বুঝি? একটু সকাল সকাল ফিরিস।
নলিনাক্ষ জিজ্ঞাসা করিল, কেন মা? ক্ষেমংকরী, কাল তোকে বলিতে ভুলিয়া গিয়াছিলাম, আজ অন্নদাবাবু তোকে আশীর্বাদ করিতে আসিবেন। নলিনাক্ষ, আশীর্বাদ করিতে আসিবেন? কেন, হঠাৎ আমার উপর এত বিশেষভাবে প্রসন্ন হইলেন যে? তাঁর সঙ্গে তো রোজই আমার দেখা হয়। ক্ষেমংকরী, আমি যে কাল হেমনলিনীকে একজোড়া বালা দিয়ে আশীর্বাদ করিয়া আসিলাম, এখন অন্নদাবাবু তোকে না করিলে চলিবে কেন? চা হোক, ফিরিতে দেরি করিস নে, তারা এখানেই খাইবেন। এই বলিয়া ক্ষেমংকরী স্নান করিতে গেলেন। নলিনাক্ষ মাথা নিচু করিয়া ভাবিতে ভাবিতে রাস্তা দিয়া চলিয়া গেল। হেমনলিনী রমেশের নিকট হইতে দ্রুত বেগে পলায়ন করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া বিছানার উপর বসিয়া পড়িল। প্রথম আবেগটা শান্ত হইবা মাত্র একটা লজ্জা তাহাকে আচ্ছন্ন করিয়া দিল। কেন আমি রমেশবাবুর সঙ্গে সহজভাবে দেখা করিতে পারিলাম না? যাহা আশা করি না তাহাই হঠাৎ আমার মধ্যে এমন অশোভনভাবে দেখা দেয়। বিশ্বাস নাই, কিছুই বিশ্বাস নাই, এমন করিয়া টলমল করিতে আর পারি না। এই বলিয়া সে জোর করিয়া উঠিয়া পড়িয়া দরজা খুলিয়া দিল। বাহির হইয়া আসিল, মনে মনে কহিল, আমি পলায়ন করিব না, আমি জয় করিব। পুনর্বার রমেশবাবুর সঙ্গে দেখা করিতে চলিল। হঠাৎ কি মনে পড়িল, আবার সে ঘরের মধ্যে গেল। তোরঙ্গ খুলিয়া তাহার মধ্য হইতে ক্ষেমংকরী প্রদত্ত বালাজোড়া বাহির করিয়া পড়িল এবং অস্ত্র পরিয়া যুদ্ধে যাইবার মতো সে আপনাকে দৃঢ় করিয়া মাথা তুলিয়া বাগানের দিকে চলিল। অন্নদাবাবু আসিয়া কহিলেন, হেম, তুমি কোথায় চলিয়াছ? হেমনলিনী কহিল, রমেশবাবু নাই, দাদা নাই। অন্নদা, না, তাহারা চলিয়া গেছেন। আশু আত্মপরীক্ষা সম্ভাবনা হইতে নিষ্কৃতি পাইয়া হেমনলিনী আরাম বোধ করিল। অন্নদাবাবু কহিলেন, এখন তবে? হেমনলিনী কহিল, হ্যাঁ বাবা, আমি চলিলাম। আমার স্নান করিয়া আসিতে দেরি হইবে না, তুমি গাড়ি ডাকিতে বলিয়া দাও। এই রূপে হেমনলিনীর নিমন্ত্রণে যাইবার জন্য হঠাৎ তাহার স্বভাব বিরুদ্ধ অত্যন্ত উৎসাহ প্রকাশ করিল। এই উৎসাহের আতিশয্যে যে অন্নদাবাবু ভুলিলেন না, তাহার মন আরো উৎকণ্ঠিত হইয়া উঠিল। হেমনলিনী তাড়াতাড়ি স্নান সারিয়া সজ্জিত হইয়া আসিয়া কহিল, বাবা, গাড়ি আসিয়াছে কি? অন্নদাবাবু কহিলেন, না, এখনো আসে নাই। ততক্ষণ হেমনলিনী বাগানের রাস্তায় পদচারণা করিয়া বেড়াইতে লাগিল। অন্নদাবাবু বারান্দায় বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন। অন্নদাবাবু যখন নলিনাক্ষের বাড়ি গিয়া পৌঁছিলেন, বেলা তখন 10:30 অধিক হইবে না। তখন নলিনাক্ষ কাজ সারিয়া বাড়ি ফিরিয়া আসে নাই। কাজেই অন্নদাবাবুর অভ্যর্থনার ভার ক্ষেমংকরীকেই লইতে হইল। ক্ষেমংকরী অন্নদাবাবুর শরীর ও সংসারের নানা কথা লইয়া প্রশ্ন ও আলোচনা উত্থাপিত করিলেন। মাঝে মাঝে হেমনলিনীর মুখের দিকে তাহার কটাক্ষ ধাবিত হইল। সে মুখে কোনো উৎসাহের লক্ষণ নাই কেন? আসন্ন শুভ ঘটনার সম্ভাবনা সূর্যোদয়ের পূর্বে অরুণ রশ্মি ছটার মতো তাহার মুখে দীপ্তি বিকাশ করে নাই তো, বরঞ্চ হেমনলিনীর অন্যমনস্ক দৃষ্টির মধ্য হইতে একটা ভাবনার অন্ধকার যেন দেখা যাইতেছিল। অল্পেই ক্ষেমংকরীকে আঘাত করে। হেমনলিনীর এইরূপ ম্লান ভাব লক্ষ্য করিয়া তাহার মন দমিয়া গেল। নলিনের সঙ্গে বিবাহের সম্বন্ধ যে কোনো মেয়ের পক্ষেই সৌভাগ্যের বিষয়, কিন্তু এই শিক্ষা মদমত্তা মেয়েটি আমার নলিনকে কি তাহার যোগ্য বলিয়াই মনে করিতেছে না? এত চিন্তা, এত দ্বিধাই বা কিসের জন্য? আমারই দোষ। বুড়া হইয়া গেলাম, তবু ধৈর্য ধরিতে পারিলাম না। যেমন ইচ্ছা হইল অমনি আর সবুর সইল না। বড় বয়সের মেয়ের সঙ্গে নলিনের বিবাহ স্থির করিলাম, অথচ তাহাকে ভালো করিয়া চিনিবার চেষ্টাও করিলাম না। হায় হায়, চিনিয়া দেখিবার মতো সময় যে হাতে নাই। এখন সংসারের সব কাজ তাড়াতাড়ি সারিয়া যাইবার জন্য তলবাসিয়াছে। অন্নদাবাবুর সঙ্গে কথা কহিতে কহিতে ক্ষেমংকরীর মনের ভিতরে ভিতরে এই সমস্ত চিন্তা ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কথাবার্তা কহা তাহার পক্ষে কষ্টকর হইয়া উঠিল। তিনি অন্নদাবাবুকে কহিলেন, দেখুন, বিবাহের সম্বন্ধে বেশি তাড়াতাড়ি করিয়া কাজ নাই। এদের দুইজনেরই বয়স হইয়াছে, এখন এরা নিজেরাই বিচার করিয়া কাজ করিবেন। আমাদের তাগিদ দেওয়াটা ভালো হইতেছে না। হেমের মনের ভাব আমি অবশ্য বুঝি না,
কিন্তু আমি নলিনের কথা বলিতে পারি, সে এখনো মনস্থির করিতে পারে নাই। এই কথাটা ক্ষেমংকরী হেমনলিনীকে বিশেষ করিয়া শুনাইবার জন্যই বলিলেন। হেমনলিনী অপ্রসন্ন মনে চিন্তা করিতেছে, আর তাঁর ছেলেই যে বিবাহের প্রস্তাবে একেবারে নাচিয়া উঠিয়াছে, এই ধারণা তিনি অপর পক্ষের মনে জন্মিতে দিতে পারেন না। হেমনলিনী আজ এখানে আসিবার সময় খুব একটা চেষ্টাকৃত উৎসাহ অবলম্বন করিয়া আসিয়াছিল, সেই জন্য তাহার বিপরীত ফল হইল। ক্ষণিক উত্তেজনা একটা গভীর অবসাদের মধ্যে বিপর্যস্ত হইয়া পড়িল। যখন ক্ষেমংকরী বাড়ির মধ্যে প্রবেশ করিল, তখন হঠাৎ তাহার মনকে একটা আশঙ্কা আক্রমণ করিয়া ধরিল। যে নূতন জীবনযাত্রার পথে সে পদক্ষেপ করিতে প্রবৃত্ত হইয়াছে, তাহা তাহার সম্মুখে অতি দূর বিসর্পিত দুর্গম শৈলপথের মতো প্রত্যক্ষ হইয়া উঠিল। সমস্ত শিষ্টালাপের মধ্যে নিজের প্রতি অবিশ্বাস হেমনলিনীর মনকে আজ ভিতরে ভিতরে ব্যথিত করিতে লাগিল। এই অবস্থায় যখন ক্ষেমংকরী বিবাহের প্রস্তাবটা কতকটা প্রত্যাখ্যান করিয়া লইলেন, তখন হেমনলিনীর মনে দুই বিপরীত ভাবের উদয় হইল। বিবাহ বন্ধনের মধ্যে শীঘ্র ধরা দিয়া নিজের সংশয় দোলায়িত দুর্বল অবস্থা হইতে শীঘ্র নিষ্কৃতি পাইবার ইচ্ছা তাহার থাকাতে প্রস্তাবটাকে সে অনতি বিলম্বে পাকা করিয়া ফেলিতে চায়। অথচ প্রস্তাবটা চাপা পড়িবার উপক্রম হইতেছে দেখিয়া উপস্থিত মতো সে একটা আরামও পাইল। ক্ষেমংকরী কথাটা বলিয়াই হেমনলিনীর মুখের ভাব কটাক্ষপাতের দ্বারা লক্ষ্য করিয়া লইলেন। তাহার মনে হইল যেন এতক্ষণ পরে হেমনলিনীর মুখের উপরে একটা শান্তির স্নিগ্ধতা অবতীর্ণ হইল। তাহাতে তাহার মনটা তৎক্ষণাৎ হেমনলিনীর প্রতি বিমুখ হইয়া উঠিল। তিনি মনে মনে কহিলেন, আমার নলিনকে আমি এত সস্তায় বিলাইয়া দিতে বসিয়াছিলাম। নলিনাক্ষ আজ যে আসতে দেরি করিতেছে, ইহাতে তিনি খুশি হইলেন। হেমনলিনীর দিকে চাহিয়া কহিলেন, দেখেছ নলিনাক্ষের আক্কেল, তোমরা আজ এখানে আসিবে সে জানে, তবু তাহার দেখা নাই। আজ না হয় কাজ কিছু কমই করিত। এই তো আমার একটু ব্যাম হলেই সে কাজকর্ম বন্ধ করিয়া বাড়িতেই থাকে, তাহাতে এতই কি লোকসান হয়। এই বলিয়া আহারের আয়োজন কতদূর অগ্রসর হইয়াছে দেখিবার উপলক্ষে কিছুক্ষণের ছুটি লইয়া ক্ষেমংকরী উঠিয়া আসিলেন। তাহার ইচ্ছা হেমনলিনীকে তিনি কমলার উপর ভিড়াইয়া দিয়া নিরীহ বৃদ্ধটিকে লইয়াই কথাবার্তা কহিবেন। তিনি দেখিলেন প্রস্তুত অন্ন মৃদু আগুনের আঁচে বসাইয়া রাখিয়া কমলা রান্নাঘরের এক কোণে চুপটি করিয়া এমন গভীরভাবে কি একটা ভাবিতেছে যে ক্ষেমংকরীর হঠাৎ আবির্ভাবে সে একেবারে চমকিয়া উঠিল। পরক্ষণে লজ্জিত হইয়া স্মিত মুখে উঠিয়া দাঁড়াইল। ক্ষেমংকরী কহিলেন, ও মা, আমি বলি তুমি বুঝি রান্নার কাজে ভারী ব্যস্ত হইয়া আছো? কমলা কহিল, রান্না সমস্ত সারা হইয়া গেছে মা। ক্ষেমংকরী কহিলেন, তা এখানে চুপ করিয়া বসিয়া আছো কেন মা? অন্নদাবাবু বুড়ো মানুষ, তাঁর সামনে বাহির হইতে লজ্জা কি? হেম আসিয়াছে, তাহাকে তোমার ঘরে ডাকিয়া লইয়া একটু গল্প স্বল্প করোগে। আমি বুড়ো মানুষ, আমার কাছে বসাইয়া রাখিয়া তাহাকে দুঃখ দিব কেন? হেমনলিনীর নিকট হইতে প্রত্যাহত হইয়া কমলার প্রতি ক্ষেমংকরীর স্নেহ দ্বিগুণ হইয়া উঠিল। কমলা সংকুচিত হইয়া কহিল, মা, আমি তার সঙ্গে কি গল্প করিব? তিনি কত লেখাপড়া জানেন, আমি কিছুই জানি না। ক্ষেমংকরী কহিলেন, সে কি কথা, তুমি কাহারও চেয়ে কম নও মা। লেখাপড়া শিখিয়া যিনি আপনাকে যত বড়ই মনে করুন, তোমার চেয়ে বেশি আদর পাইবার যোগ্য কয়জন আছে? বই পড়িলেই সকলেই বিদ্বান হইতে পারে, কিন্তু তোমার মতন অমন লক্ষ্মীটি হওয়া কি সকলের সাধ্য? এসো মা, এসো, কিন্তু তোমার এ বেশে চলিবে না। তোমার উপযুক্ত সাজে তোমাকে আজ সাজাইব। সকল দিকেই ক্ষেমংকরী আজ হেমনলিনীর গর্ব খাটো করিতে উদ্যত হইয়াছেন। রূপেও তিনি তাহাকে এই অল্প শিক্ষিতা মেয়েটির কাছে ম্লান করিতে চান। কমলা আপত্তি করিবার অবকাশ পাইল না। তাহাকে ক্ষেমংকরী নিপুণ হস্তে মনের মতো করিয়া সাজাইয়া দিলেন। ফিরোজা রঙের রেশমি শাড়ি পরাইলেন, নূতন ফ্যাশনের খোঁপা রচনা করিলেন। বারবার কমলার মুখ এদিক ফিরাইয়া ওদিক ফিরাইয়া দেখিলেন।
এবং মুগ্ধ চিত্তে তাহার কপল চুম্বন করিয়া কহিলেন, আহা, এরূপ রাজার ঘরে মানাইত। কমলা মাঝে মাঝে কহিল, মা, উহারা একলা বসিয়া আছেন, দেরি হইয়া যাইতেছে। ক্ষেমংকরী কহিলেন, তা হোক দেরি, আজ আমি তোমাকে না সাজাইয়া যাইব না। সাজ সারা হইলে তিনি কমলাকে সঙ্গে করিয়া চলিলেন। এসো এসো মা, লজ্জা করিও না, তোমাকে দেখিয়া কালেজে পড়া বিদুষী রূপসীরা লজ্জা পাইবেন, তুমি সকলের কাছে মাথা তুলিয়া দাঁড়াইতে পারো। এই বলিয়া যে ঘরে অন্নদাবাবুরা বসিয়াছিলেন সেই ঘরে ক্ষেমংকরী জোর করিয়া কমলাকে টানিয়া লইয়া গেলেন। গিয়া দেখিলেন নলিনাক্ষ তাহাদের সঙ্গে আলাপ করিতেছে। কমলা তাড়াতাড়ি ফিরিয়া যাইবার উপক্রম করিল, কিন্তু ক্ষেমংকরী তাহাকে ধরিয়া রাখিলেন। কহিলেন, লজ্জা কি মা, লজ্জা কিসের, সব আপনার লোক। কমলার রূপে এবং শয্যায় ক্ষেমংকরী নিজের মনে একটা গর্ব অনুভব করিতেছিলেন। তাহাকে দেখিয়া সকলে চমৎকৃত হোক, এই তাহার ইচ্ছা। পুত্রাভিমানিনী জননী তাহার নলিনাক্ষের প্রতি হেমনলিনীর অবজ্ঞা কল্পনা করিয়া আজ উত্তেজিত হইয়া উঠিয়াছেন। আজ নলিনাক্ষের কাছেও হেমনলিনীকে খর্ব করিতে পারিলে তিনি খুশি হন। কমলাকে দেখিয়া সকলে চমৎকৃত হইল। হেমনলিনী প্রথম দিন যখন তাহার পরিচয় লাভ করিয়াছিল তখন কমলার সাজসজ্জা কিছুই ছিল না। সে মলিনভাবে সংকুচিত হইয়া একধারে বসিয়াছিল, তাও বেশিক্ষণ নয়। তাহাকে সেদিন ভালো করিয়া দেখাই হয় নাই। আজ মুহূর্তকাল সে বিস্মিত হইয়া রহিল। তাহার পরে উঠিয়া দাঁড়াইয়া লজ্জিতা কমলার হাত ধরিয়া তাহাকে আপনার পাশে বসাইল। ক্ষেমংকরী বুঝিলেন তিনি জয়লাভ করিয়াছেন। উপস্থিত সবাই সকলকেই মনে মনে স্বীকার করিতে হইয়াছে, এমন রূপ দৈব প্রসাদেই দেখিতে পাওয়া যায়। তখন তিনি কমলাকে কহিলেন, যাও তো মা, তুমি হেমকে তোমার ঘরে লইয়া গল্প স্বল্প করগে যাও, আমি ততক্ষণ খাবারের জায়গা করিগে। কমলার মনের মধ্যে একটা আন্দোলন উপস্থিত হইল। সে ভাবিতে লাগিল, হেমনলিনীর আমাকে কেমন লাগিবে কে জানে। এই হেমনলিনী একদিন এই ঘরের বধূ হইয়া আসিবে, কর্ত্রী হইয়া উঠিবে, ইহার সুদৃষ্টিকে কমলা উপেক্ষা করিতে পারে না। এ বাড়ির গৃহিণী পদ তাহারই ছিল, কিন্তু সে কথা সে মনেও আনিতে চায় না। ঈর্ষাকে সে কোনো মতেই অন্তরে স্থান দিবে না, তাহার কোনো দাবি নাই। তাই হেমনলিনীর সঙ্গে যাইবার সময় তাহার পা কাঁপিয়া যাইতে লাগিল। হেমনলিনী আস্তে আস্তে কমলাকে কহিল, তোমার সব কথা আমি মার কাছে শুনিয়াছি, শুনিয়া বড় কষ্ট হইল। তুমি আমাকে তোমার বোনের মতো দেখিও ভাই, তোমার কি বোন কেহ আছে? কমলা হেমনলিনীর সস্নেহ সকরুণ কণ্ঠস্বরে আশ্বস্ত হইয়া কহিল, আমার আপন বোন কেহ নাই, আমার একটি খুড়তুতো বোন আছে। হেমনলিনী কহিল, ভাই, আমার বোন কেহ নাই। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা গেছেন। কতবার কত সুখ দুঃখের সময় ভাবিয়াছি, মা তো নাই, তবু যদি আমার একটি বোন থাকিত। ছেলেবেলা হইতে সব কথা কেবল মনের মধ্যেই চাপিয়া রাখিতে হইয়াছে। শেষকালে এমন অভ্যাস হইয়া গেছে যে আজ মন খুলিয়া কোনো কথাই বলিতে পারি না। লোকে মনে করে আমার ভারী দেমাক, কিন্তু তুমি ভাই এমন কথা কখনো মনে করিও না। আমার মন যে বোবা হইয়া গেছে। কমলার মন হইতে সমস্ত বাধা কাটিয়া গেল। সে কহিল, দিদি, আমাকে কি তোমার ভালো লাগিবে? আমাকে তো তুমি জানো না, আমি ভারী মূর্খ। হেমনলিনী হাসিয়া কহিল, আমাকে যখন তুমি ভালো করিয়া জানিবে, দেখিবে আমিও ঘোর মূর্খ। আমি কেবল গোটা কতক বই পড়িয়া মুখস্থ করিয়াছি, আর কিছুই জানি না। তাই আমি তোমাকে বলি, যদি আমার এ বাড়িতে আসা হয়, তুমি আমাকে কখনো ছাড়িও না ভাই। কোনোদিন সংসারের ভার আমার একলার হাতে পড়িয়াছে মনে করিলে আমার ভয় হয়। কমলা শিশুর মতো সরল চিত্তে কহিল, ভার তুমি সমস্ত আমার উপর দিও। আমি ছেলেবেলা হইতে কাজ করিয়া আসিয়াছি, আমি কোনো ভার লইতে ভয় করি না। আমরা দুই বোনে মিলিয়া সংসার চালাইব। তুমি তাহাকে সুখে রাখিবে, আমি তোমাদের সেবা করিব। হেমনলিনী কহিল, আচ্ছা ভাই, তোমার স্বামীকে তো তুমি ভালো করিয়া দেখো নাই, তাহাকে তোমার মনে পড়ে?
কমলা কথা স্পষ্ট উত্তর না দিয়া কহিল, স্বামীকে যে মনে করিতে হয় তাহা আমি জানিতাম না দিদি। খুড়ার বাড়িতে যখন আসিলাম তখন আমার খুড়তুতো বোন শৈল দিদির সঙ্গে আমার ভালো করিয়া পরিচয় হইল। তিনি তাহার স্বামীকে যেরকম করিয়া সেবা করেন তাহার চক্ষে দেখিয়া আমার প্রথম চৈতন্য জন্মিল। আমি যে স্বামীকে কখনো দেখি নাই বলিলেই হয়। আমার সমস্ত মনের ভক্তি তাহার উদ্দেশ্যে যে কেমন করিয়া গেল তাহা আমি বলিতে পারি না। ভগবান আমার সেই পূজার ফল দিয়াছেন। এখন আমার স্বামী আমার মনের সম্মুখে স্পষ্ট করিয়া জাগিয়া উঠিয়াছেন। তিনি আমাকে গ্রহণ নাই করিলেন, কিন্তু আমি তাহাকে এখন পাইয়াছি। কমলার এই ভক্তি সিঞ্চিত কথা কয়টি শুনিয়া হেমনলিনীর অন্তঃকরণ আর্দ্র হইয়া গেল। সে খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, তোমার কথা আমি বেশ বুঝিতে পারিতেছি। অমন করিয়া পাওয়াই পাওয়া, আর সমস্ত পাওয়া লোভের পাওয়া, তাহা নষ্ট হইয়া যায়। কমলা এ কথা সম্পূর্ণ বুঝিল কিনা বলা যায় না। সে হেমনলিনীর দিকে চাহিয়া রহিল, খানিক বাদে কহিল, তুমি যাহা বলিতেছ দিদি তা সত্যই হইবে। আমি মনে কোনো দুঃখ আসিতে দিই না। আমি ভালোই আছি ভাই। আমি যেটুকু পাইয়াছি তাই আমার লাভ। হেমনলিনী কমলার হাত নিজের হাতে তুলিয়া লইয়া কহিল, যখন ত্যাগ এবং লাভ একেবারে সমান হইয়া যায় তখনই তাহা যথার্থ লাভ। এই কথা আমার গুরু বলেন। সত্য বলিতেছি বোন, তোমার মতো অমনি সমস্ত নিবেদন করিয়া দিয়া যে সার্থকতা, তাহাই যদি আমার ঘটে তবে আমি ধন্য হইব। কমলা কিছু বিস্মিত হইয়া কহিল, কেন দিদি, তুমি তো সবই পাইবে, তোমার তো কোনো অভাবই থাকিবে না। হেমনলিনী কহিল, যেটুকু পাইবার মতো পাওয়া সেটুকু পাইয়াই যেন সুখী হইতে পারি। তার চেয়ে বেশি যতটুকু পাওয়া যায় তার অনেক ভার, অনেক দুঃখ। আমার মুখে এসব কথা তোমার আশ্চর্য লাগিবে, আমার নিজেরও আশ্চর্য লাগে, কিন্তু এসব কথা ঈশ্বর আমাকে ভাবাইতেছেন। জানো না বোন, আজ আমার মনে কি ভার চাপিয়াছিল, তোমাকে পাইয়া আমার হৃদয় হালকা হইল। আমি বল পাইলাম, তাই আমি এত বকিতেছি। আমি কখনো কথা কহিতে পারি না। তুমি কেমন করিয়া আমার সব কথা টানিয়া লইতেছ ভাই। ক্ষেমঙ্করীর নিকট হইতে ফিরিয়া আসিয়া হেমনলিনী তাহাদের বসিবার ঘরের টেবিলের উপর একখানা মস্ত ভারী চিঠি পাইল। লেফাপার উপরকার হস্তাক্ষর দেখিয়াই বুঝিতে পারিল চিঠিখানা রমেশের লেখা। স্পন্দিত বক্ষে চিঠিখানি হাতে করিয়া শয়নগৃহের দ্বার রুদ্ধ করিয়া পড়িতে লাগিল। চিঠিতে রমেশ কমলা সম্বন্ধীয় সমস্ত ব্যাপার আনুপূর্বিক বিস্তারিতভাবে লিখিয়াছে। উপসংহারে লিখিয়াছে, তোমার সহিত আমার যে বন্ধন ঈশ্বর দৃঢ় করিয়া দিয়াছিলেন, সংসার তাহা ছিন্ন করিয়াছে। তুমি এখন অন্যের প্রতি চিত্ত সমর্পণ করিয়াছ, সেজন্য আমি তোমাকে কোনো দোষ দিতে পারি না, কিন্তু তুমিও আমাকে দোষ দিও না। যদিও আমি একদিনের জন্য কমলার প্রতি স্ত্রীর মতো ব্যবহার করি নাই, তথাপি সে যে আমার হৃদয় আকর্ষণ করিয়া লইয়াছিল এ কথা তোমার কাছে আমার স্বীকার করা কর্তব্য। আজ আমার হৃদয় কি অবস্থায় আছে তাহা আমি নিশ্চয় জানি না। তুমি যদি আমাকে ত্যাগ না করিতে তবে তোমার মধ্যে আমি আশ্রয় লাভ করিতে পারিতাম। সেই আশ্বাসেই আমি আমার বিক্ষিপ্ত চিত্ত লইয়া তোমার নিকট ছুটিয়া আসিয়াছিলাম। কিন্তু আজ যখন স্পষ্ট দেখিলাম তুমি আমাকে ঘৃণা করিয়া আমার নিকট হইতে বিমুখ হইয়াছ, যখন শুনিলাম অন্যের সহিত বিবাহ সম্বন্ধে তুমি সম্মতি দিয়াছ, তখন আমারও মন আবার দোলায়িত হইয়া উঠিল। দেখিলাম এখনো কমলাকে সম্পূর্ণ ভুলিতে পারি নাই। ভুলি বা না ভুলি, তাহাতে সংসারে আমি ছাড়া আর কাহারও কোনো ক্ষতি নাই। আমারই বা ক্ষতি কিসের? সংসারে যে দুটি রমণীকে আমি হৃদয়ের মধ্যে গ্রহণ করিতে পারিয়াছি, তাহাদিগকে বিস্মৃত হইবার সাধ্য আমার নাই, এবং তাহাদিগকে চিরজীবন স্মরণ করাই আমার পরম লাভ। আজ প্রাতে যখন তোমার সহিত ক্ষণিক সাক্ষাতের বিদ্যুৎবৎ আঘাতপ্রাপ্ত হইয়া বাসায় ফিরিয়া আসিলাম, তখন একবার মনে মনে বলিলাম, আমি হতভাগ্য। কিন্তু আর আমি সে কথা স্বীকার করিব না। আমি সবল চিত্তে আনন্দের সহিত তোমার নিকট বিদায় প্রার্থনা করিতেছি। আমি পরিপূর্ণ হৃদয়ে তোমার নিকট হইতে প্রস্থান করিব। তোমাদের কল্যাণে, বিধাতার কল্যাণে আমি অন্তরের মধ্যে এই বিদায়কালে
যেন কিছুমাত্র দীনতা অনুভব না করি। তুমি সুখী হও, তোমার মঙ্গল হোক। আমাকে তুমি ঘৃণা করিও না, আমাকে ঘৃণা করিবার কোনো কারণ তোমার নাই। অন্নদাবাবু চৌকিতে বসিয়া বই পড়িতেছিলেন। হঠাৎ হেমনলিনীকে দেখিয়া তিনি চমকিয়া উঠিলেন। কহিলেন, হেম, তোমার কি অসুখ করিয়াছে? হেমনলিনী কহিল, অসুখ করে নাই বাবা, রমেশবাবুর একখানি চিঠি পাইয়াছি, এই লও, পড়া হইলে আবার আমাকে ফেরত দিও। এই বলিয়া চিঠি দিয়া হেমনলিনী চলিয়া গেল। অন্নদাবাবু চশমা লইয়া চিঠিখানি বার দুয়েক পড়িলেন। তাহার পরে হেমনলিনীর নিকট ফেরত পাঠাইয়া বসিয়া ভাবিতে লাগিলেন। অবশেষে ভাবিয়া স্থির করিলেন, এ এক প্রকার ভালোই হইয়াছে। পাত্র হিসাবে রমেশের চেয়ে নলিনাক্ষ অনেক বেশি প্রার্থনীয়। ক্ষেত্র হইতে রমেশ যে আপনি সরিয়া পড়িল, এ হইল ভালো। এই কথা ভাবিতেছেন, এমন সময় নলিনাক্ষ আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া অন্নদাবাবু একটু আশ্চর্য হইলেন। আজ পূর্বাহ্নে নলিনাক্ষের সঙ্গে অনেকক্ষণ দেখা সাক্ষাৎ হইয়াছে। আবার ঘণ্টা কয়েক যাইতে না যাইতেই সে কি মনে করিয়া আসিল? বৃদ্ধ মনে মনে একটুখানি হাসিয়া স্থির করিলেন, হেমনলিনীর প্রতি নলিনাক্ষের মন পড়িয়াছে। কোনো ছুতা করিয়া হেমনলিনীর সহিত নলিনাক্ষের দেখা করাইয়া দিয়া নিজে সরিয়া যাইবেন কল্পনা করিতেছেন। এমন সময় নলিনাক্ষ কহিল, অন্নদাবাবু, আমার সঙ্গে আপনার কন্যার বিবাহের প্রস্তাব উঠিয়াছে। কথাটা বেশি দূর অগ্রসর হইবার পূর্বে আমার যাহা বক্তব্য আছে বলিতে ইচ্ছা করি। অন্নদাবাবু কহিলেন, ঠিক কথা, সে তো বলাই কর্তব্য। নলিনাক্ষ কহিল, আপনি জানেন না, পূর্বেই আমার বিবাহ হইয়াছে। অন্নদাবাবু কহিলেন, জানি, কিন্তু। নলিনাক্ষ, আপনি জানেন শুনিয়া আশ্চর্য হইলাম, কিন্তু তাহার মৃত্যু হইয়াছে, এইরূপ আপনি অনুমান করিতেছেন। নিশ্চয় করিয়া বলা যায় না, এমনকি তিনি বাঁচিয়া আছেন বলিয়া আমি বিশ্বাস করি। অন্নদাবাবু কহিলেন, ঈশ্বর করুন তাহাই যেন সত্য হয়। হেম, হেম। হেমনলিনী আসিয়া কহিল, কি বাবা? অন্নদাবাবু, রমেশ তোমাকে যে চিঠি লিখিয়াছেন তাহার মধ্যে যে অংশটুকু। হেমনলিনী সেই চিঠিখানি নলিনাক্ষের হাতে দিয়া কহিল, এ চিঠির সমস্তটাই উহার পড়িয়া দেখা কর্তব্য। এই বলিয়া হেমনলিনী চলিয়া গেল। চিঠিখানি পড়া শেষ করিয়া নলিনাক্ষ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। অন্নদাবাবু কহিলেন, এমন শোচনীয় ঘটনা সংসারে প্রায় ঘটে না। চিঠিখানি পড়িতে দিয়া আপনার মনে আঘাত দেওয়া হইল, কিন্তু ইহা আপনার কাছে গোপন করাও আমাদের পক্ষে অন্যায় হইত। নলিনাক্ষ একটুখানি চুপ করিয়া বসিয়া থাকিয়া অন্নদাবাবুর কাছে বিদায় লইয়া উঠিল। চলিয়া যাইবার সময় উত্তরের বারান্দার অদূরে হেমনলিনীকে দেখিতে পাইল। হেমনলিনীকে দেখিয়া নলিনাক্ষের মনে আঘাত লাগিল। ওই যে নারী স্তব্ধ হইয়া দাঁড়াইয়া উহার স্থির শান্ত মূর্তিটি অন্তঃকরণকে কেমন করিয়া বহন করিতেছে, এই মুহূর্তে উহার মন যে কি করিতেছে তাহা ঠিক মতো জানিবার কোনো উপায় নাই। নলিনাক্ষকে তাহার কোনো প্রয়োজন আছে কিনা সে প্রশ্নও করা যায় না, তাহার উত্তর পাওয়াও কঠিন। নলিনাক্ষের পীড়িত চিত্ত ভাবিতে লাগিল, ইহাকে কোনো সান্ত্বনা দেওয়া যায় কিনা। কিন্তু মানুষে মানুষে কি দুর্ভেদ্য ব্যবধান, মন জিনিসটা কি ভয়ঙ্কর একাকী। নলিনাক্ষ একটু ঘুরিয়া ওই বারান্দার সামনে দিয়া গাড়িতে উঠিবে স্থির করিল। মনে করিল, যদি হেমনলিনী তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করে। বারান্দার সম্মুখে যখন আসিল, দেখিল হেমনলিনী বারান্দা ছাড়িয়া ঘরের মধ্যে সরিয়া গেছে। হৃদয়ের সহিত হৃদয়ের সাক্ষাৎ সহজ নহে, মানুষের সহিত মানুষের সম্বন্ধ সরল নহে। এই কথা চিন্তা করিয়া ভারাক্রান্ত চিত্তে নলিনাক্ষ গাড়িতে উঠিল। নলিনাক্ষ চলিয়া গেলে যোগেন্দ্র আসিয়া উপস্থিত হইল। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, কি যোগেন, একলা যে? যোগেন্দ্র কহিল, দ্বিতীয় আর কোন ব্যক্তিকে প্রত্যাশা করিতেছ শুনি? অন্নদা কহিলেন, কেন, রমেশ? যোগেন্দ্র, তাহার প্রথম দিনের অভ্যর্থনাটাই কি ভদ্রলোকের পক্ষে যথেষ্ট হয় নাই? কাশীর গঙ্গায় ঝাঁপ দিয়া মরিয়া যদি তাহার শিবত্ব লাভ না হইয়া থাকে, তবে আর কি হইয়াছে আমি নিশ্চয় জানি না। কাল হইতে এ পর্যন্ত তাহার আর দেখা নাই।
টেবিলে একখানা কাগজে লেখা আছে, পালাই, তোমার রমেশ। এসব কবিত্ব আমার কোনো কালে অভ্যাস নাই, সুতরাং আমাকেও এখান হইতে পালাইতে হইল। আমার হেডমাস্টারই ভালো, তাহাতে সমস্তই খুব স্পষ্ট, ঝাপসা কিছু নাই। অন্নদাবাবু কহিলেন, হেমের জন্য তো কিছু একটা স্থির। যোগেন্দ্র, আর কেন? আমি কেবল স্থির করিব আর তোমরা অস্থির করিতে থাকিবে, এ খেলা বেশি দিন ভালো লাগে না। আমাকে আর কিছুতে জড়াইও না। আমি যাহা ভালো বুঝিতে পারি না সেটা আমার ধাতে সয় না। হঠাৎ দুর্বোধ্য হইয়া পড়িবার যে আশ্চর্য ক্ষমতা হেমের আছে, সেটা আমাকে কিছু কাবু করে। কাল সকালের গাড়িতে আমি বিদায় হইব। পথে বাঁকিপুরে আমার কাজ আছে। অন্নদাবাবু চুপ করিয়া বসিয়া নিজের মাথায় হাত বুলাইতে লাগিলেন। সংসারের সমস্যা আবার দুরূহ হইয়া আসিয়াছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসছি। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।